যুদ্ধবিরতির খবরে বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি। 2 সপ্তাহের জন্য পুরোদমে চালু হরমুজ প্রণালী, ব্যারেল প্রতি দাম নেমেছে $92। পাম্পগুলোতে এখনো পর্যন্ত জ্বালানি সংগ্রহের দীর্ঘ অপেক্ষা। খুলনার বেশিরভাগ ফিলিং স্টেশনে দেখা মেলে না তদারকি কর্মকর্তার। অন্তর্বর্তী সরকারের চাপিয়ে দেওয়া পলিসির গ্যাড়াকলে টেলিযোগাযোগ খাত বিনিয়োগ ঝুঁকির মুখে দেশি উদ্যোক্তারা। নীতিমালা পুনর্বিবেচনার দাবি অংশীজনদের। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। ইরানের যুদ্ধবিরতির খবরের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। ব্রেন্ট এবং WTI ক্রুড উভয়ের দামই এই পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে $92 থেকে $94। চাঙা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বেড়ে যায় সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনও পর্যন্ত পতনের ধারা অব্যাহত রয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের থেকে টোল আদায় করবে ইরান এবং ওমান। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে এই তথ্যটি। প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে ইরান। তবে ওমান এই অর্থ নিয়ে কি করবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং সাইটের তথ্য বলছে যে আগের তুলনায় মাত্র 5% জাহাজই পার হচ্ছে এই পথ দিয়ে। ভারত, পাকিস্তান সহ বেশ কিছু দেশের পতাকাবাহী জাহাজ চলাচল করছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলা হচ্ছে যে প্রতি জাহাজ থেকে সর্বোচ্চ $20 লাখ পর্যন্ত ফি নিচ্ছে ইরান। তবে জাহাজ মালিকরা এই অর্থ পরিশোধ করছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পের সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা। তেল নিতে অপেক্ষা করতে করতে মানুষ এখন বিরক্ত। রাজধানীতে যে কটি পাম্প থেকে তেল মিলছে সেখানে তীব্র চাপ রয়েছে। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষায় কয়েকশো যানবাহন। গাড়ির লাইন বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত ছাড়িয়ে গেছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় গ্রাহকের চাহিদা পূরণ করা যাচ্ছে না। অনেক ফিলিং স্টেশনে বেশিরভাগ সময় অকটেন নেই, এই সাইনবোর্ডটি টানানো থাকে। পাম্প মালিকরা বলছেন যে ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন যে সংকটের আসল কারণ প্যানিক বাইং। এদিকে পর্যাপ্ত তেল আছে সরকারের এমন দাবির সাথে বাস্তবতার মিল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। হয়তো বা তেল আছে কিন্তু তেল দিচ্ছে না, এই সমস্যা। কালকে সন্ধ্যা 6টায় সিরিয়াল ধরা হয়েছে, বলতেছে গাড়ির তেলে লেগে গেছে, আসবে, আসলে কখন দেয় নিশ্চয়তা নেই। 6টার ভিতরে এর ভিতরে গাড়ি আইসা পড়ে, এর ভিতরে গাড়ি আসে যেহেতু তখন তেল দেওয়া শুরু করে, এর আগে তেল দেওয়া শুরু করে না। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে অসন্তোষ এখন নিত্যসঙ্গী। পরিস্থিতি মোকাবেলায় খুলনার প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ফিলিং স্টেশনের তেল ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি এবং সমন্বয় করার কথা তাদের। কিন্তু নিয়োগের 1 সপ্তাহ পার হলেও বেশিরভাগ ফিলিং স্টেশনে দেখা মেলে না কোনো কর্মকর্তার। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসন। জ্বালানি তেল কিনতে খুলনার ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের মধ্যে এ ধরনের অসন্তোষ এখন প্রতিদিনের ঘটনা। কখনো উত্তপ্ত বাকবিতণ্ডা, কখনো তা গড়াচ্ছে হাতাহাতিতেও। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত সরবরাহ। ফলে চালু থাকা স্টেশনগুলোতেই চাপ বাড়ছে কয়েক গুণ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে মিলছে মাত্র 200 থেকে 500 টাকার তেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 28 মার্চ প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। তেলের সরবরাহ বন্টন এবং সার্বিক ব্যবস্থাপনা তদারকির কথা তাদের। তবে নিয়োগের 1 সপ্তাহ পেরোলেও বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষের জানা নেই তাদের কর্মকর্তা কে। অভিযোগ আছে
বলছে, অনেক কর্মকর্তা সরেজমিনে না গিয়ে অফিসে বসেই ফোনে তথ্য নিয়ে রিপোর্ট দিচ্ছেন। তাকে চিনি না এবং আমি তাকে এখনো দেখি নাই। আমাদের ট্যাগ অফিসারকে আমি এখনো দেখি নাই তাকে আমাদের পেট্রোল পাম্পে। আমাদের সাথে ট্যাগ অফিসারের পরিচয় হয় নাই। ট্যাগ অফিসার হচ্ছে আপনার বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক। ফোনে কথা হয়েছে ওনার সাথে, কথা বলার পর উনি আমাকে নিয়মিত রিপোর্টগুলো দিচ্ছেন এবং রিপোর্টগুলো আমি সংশ্লিষ্ট ডিসি অফিসে প্রেরণ করছি এবং আমাদের যে গ্রুপ তৈরি করেছে ট্যাগ অফিসারদের, সেই গ্রুপে আমি প্রোভাইড করছি। এ অবস্থায় শুধু কর্মকর্তা নিয়োগ নয়, কার্যকর তদারকির জন্য জেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের দাবি নাগরিক সমাজের। এদিকে দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। তেল নিয়ে যে তেলসমাতি চলতেছে এবং জনগণের মধ্যে এটা নিয়ে যে টেম্পার্ড, সেইখানে একজন কৃষি অফিসার, একজন মৎস্য অফিসার, এই জাতীয় অফিসার একজন থেকে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য না। কোনো জায়গায় ট্যাগ অফিসার সঠিক মতো দায়িত্ব পালন করছে না বলে মনে হচ্ছে, তো সেরকম স্পেসিফিক যদি কিছু থাকে বা ওভারঅলও আমরা দেখব যে সত্যিকার অর্থে ট্যাগ অফিসারগুলো তার দায়িত্ব পালন করছে কিনা। যদিও মনিটরিংয়ে আছে, তো মনিটরিংটা আমরা অবশ্যই জোরদার করব। খুলনায় মোট 35টি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে মহানগরীতেই 17টি। গত বছরের তুলনায় এসব ফিলিং স্টেশনে এবছর সরবরাহ বেড়েছে দ্বিগুণেরও বেশি, তবুও স্বস্তি নেই বাজারে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, কুষ্টিয়া সদরের বড় বাজারে ভোজ্য তেল মজুত নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে সেখানকার একটু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সেখান থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, এখন পর্যন্ত এই অভিযান থেকে কি কোনো অনিয়মের তথ্য আছে আপনার কাছে? স্মৃতি, আজকে প্রায় 12টার দিক থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেই সাথে সেনাবাহিনীর একটি দল রয়েছে এবং সেই সাথে র্যাবেরও একটি টিম রয়েছে। আসলে তারা সকাল থেকে কাজ করছে কুষ্টিয়া বড় বাজারের এলাকায় যেসব ব্যবসায়ীরা রয়েছে, আসলে তাদের কাছে যেসব তেল মজুদ আছে কিনা, আসলে বাজার মনিটরিংয়ের কী অবস্থা, সেই বিষয়ে তারা সকাল থেকে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। খুব সংক্ষেপ করে একটু জেনে নিতে চাই যে আসলে আজকে এখানে কি জরিমানা, কি পেলেন, কতটুকু পেলেন এবং কি জরিমানা করলেন যদি বলতেন। আমি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। আমরা সকাল থেকেই বাজার মনিটরিং করি। বাজারে বিভিন্ন দোকানে দেখি যে দোকানে কোনো তেল নেই, সর্বোচ্চ 1 লিটার, 2 লিটার, 5 লিটার বা 10 লিটার তেল, এর বেশি কোনো বোতলজাত তেল নেই। পরে আমরা এই গুদামে এসে দেখি এখানে 5,573 লিটার তেল, যার বাজার মূল্য আনুমানিক 11 লক্ষ টাকা এখানে মজুত করা ছিল। উনি দীর্ঘদিন প্রায় 4 মাস 5 মাস ধরেই মজুত করে রাখছেন। আমি রিসিটও চেক করলাম, যেটা কৃষি বিপণন আইন অনুযায়ী একটি অপরাধ। আমি ওনাকে আইন অনুযায়ী অর্থদণ্ড করি এবং এখানকার যারা ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি, তারা দায়িত্ব নিয়ে আগামী 18 তারিখের মধ্যে সমস্ত তেল জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করবেন মর্মে একটি মুচলেখা প্রদান করেন। আমরা তারপরও প্রতিদিন এসে কৃষি বিপণন এবং ভোক্তা অধিকার অধিদপ্তর এসে এটা আমরা চেক করব যে সঠিকভাবে এই তেলটা বিক্রি করা হচ্ছে কিনা। ধন্যবাদ। স্মৃতি, শুনছিলেন যে আসলে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে যে বড় বাজারের ব্যবসায়ী যে বাবলু পাল, আসলে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যেন তেলের দাম বাড়তি এরকম সংবাদে যেন কেউ তেল মজুত করে অতিরিক্ত দামে যেন বাজারে বিক্রি করতে না পারে, এই বিষয়ে কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। স্মৃতি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পার্সিয়ান উপসাগরে আটকে পড়া জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সৌদি আরব থেকে সার বোঝাই করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টা করছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির এমডি কমটোর মাহমুদুল মালেক। দুপুরে চট্টগ্রাম নগরীর বিএসসি ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন তিনি। এর আগে হরমুজ দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে বাংলার জয়যাত্রা শারজায় গিয়ে নোঙর করেছিল। বর্তমানে গন্তব্য পরিবর্তন করে নিরাপদে হরমুজ পার হয়ে আসার প্রক্রিয়া রয়েছে এটি। বিএসসি এমডি জানিয়েছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নতুন 3টি জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে। এখন ওয়ান শিপ পলিসি নিয়ে বিএসসি চলছে উল্লেখ করে এমডি আরও বলেছেন 2030 সাল পর্যন্ত প্রতি বছর একটি করে জাহাজ কিনবে বিএসসি। অন্তর্বর্তী সরকারের টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির গ্যাড়াকলে আটকা পড়েছে দেশের টেলিযোগাযোগ খাত। বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছেন
দেশি উদ্যোক্তারা। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি গত বছর সংবাদ সম্মেলন করে এই পলিসির বিরুদ্ধে তাদের অবস্থান জানালেও তা আমলে নেওয়া হয়নি। ওই সময় বর্তমান অর্থমন্ত্রী এবং নতুন পলিসি পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই পরিস্থিতিতে অংশীজনদের সম্পৃক্ত করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি উঠেছে। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে তথ্য প্রযুক্তি খাতে ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বনির্ভর টেলিযোগাযোগ অবকাঠামো খাত, যেখানে সুরক্ষিত থাকবে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগ। কিন্তু এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে চাপিয়ে দেয়া টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025। নতুন এই নীতিমালায় স্বনির্ভর অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এনটিটিএন খাতটি, যেখান থেকে দেশি উদ্যোক্তাদের হটিয়ে বিদেশিদের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা। টেলিকম পলিসি 2025 নিয়ে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু লোকাল অপারেটররা 100% যে বিনিয়োগ করবে সেই স্বাচ্ছন্দ্যটা নাই। এনটিটিএনের ফিক্সড ব্রডব্যান্ড পেনিট্রেশনে একটা অবদান আছে, বিশেষ করে হচ্ছিল গিয়ে গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে যে ইন্টারনেটটা ছড়িয়ে পড়েছে, এখানে এনটিটিএনের অবদান আছে। অন্তর্বর্তী সরকারের পলিসিতে বিদেশি মোবাইল অপারেটরদের গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগ এবং তৈরির সুযোগ রাখা হয়েছে। মোবাইল অপারেটরদের লাইসেন্স থাকা সত্ত্বেও বিদেশি উদ্যোক্তারা এনআইসিএসপি সহ বিভিন্ন স্তরে লাইসেন্স নিতে পারবে, অথচ একই সুবিধা স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমনকি এনআইসিএসপি স্তরে থাকা দেশীয় বিনিয়োগকারীদের নিকট এনটিটিএন এবং টাওয়ারকো মালিকানা থাকলে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক পরিষেবা খাতের কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে, অথচ বিদেশিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ ধরনের নীতিমালাকে স্থানীয় বিনিয়োগকারীদের ব্যবসা সংকুচিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেকগুলো বিষয় যেগুলো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এবং আমাদের ভোক্তাদের পক্ষ থেকে যে দাবিগুলো উঠেছিল, তার অনেকগুলো কিন্তু আসলে উপেক্ষিত হয়ে গেছে। এবং যেটা আমি মনে করি যে এই নতুন নির্বাচিত সরকারের জন্য উচিত সেটা রিভিউ করা এবং সেই বিষয়গুলো অ্যাড্রেস করা। নতুন নীতিমালায় 3 স্তরের লাইসেন্সিং কাঠামো গড়ে তোলা হয়েছে। বিটিআরসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী টেলিকম খাতের মোট রাজস্বের মাত্র 20% বাজার অবকাঠামো খাতে, বাকিটা মোবাইল অপারেটর এবং আইএসপি খাতে। স্থানীয় উদ্যোক্তাদের হাতে থাকা মাত্র 20% বাজার বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলে এর নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আয় এবং কর্মসংস্থানে, এমন অভিমত উদ্যোক্তাদের। এই লোকাল ইনভেস্টররা এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করলো, এটার সাস্টেনেবিলিটি তো দেখতে হবে, কারণ কেবল এই ইনফ্রাস্ট্রাকচারের ইস্টাবলিশমেন্ট হয়েছে এবং ইস্টাবলিশমেন্টগুলো আগামী 10, 15, 20 বছরে ধীরে ধীরে ইউটিলাইজ হবে। তো এই সাস্টেনেবিলিটির জন্য মোবাইল অপারেটর এবং আইএসপিরা যাতে এখান থেকে সার্ভিস নিতে পারে এবং ডিউ কোয়ালিটি ডিমান্ড করে এবং এনারা দিতে পারে, এই সাস্টেনেবিলিটিটা দেখা দরকার। তো এই পলিসিতে সবচেয়ে বড় একটা প্রবলেম হয়েছে, এই সাস্টেনেবিলিটিটা অ্যাড্রেস করা হয় নাই। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি নতুন টেলিকম পলিসি করায় শঙ্কা আর উদ্বেগ জানিয়ে 2025 সালের 3 জুলাই সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে বড় মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতারা। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ, তাই স্পষ্ট নয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় ঝড় বৃষ্টিতে ধান, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, গতরাতে হঠাৎ করেই জেলার 4 উপজেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়। এই সময় বৃষ্টিও হয়। কৃষি বিভাগের হিসেবে ঝড় বৃষ্টিতে 4 উপজেলার প্রায় 400 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টার ফলনে। এছাড়া বড় ধান, সবজি, পান, কলা, পেঁপে এবং আমের ফলনেও কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার চাষিরা। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফসল বাঁচাতে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে পটুয়াখালীতে এবছর তরমুজের বাম্পার ফলন হয়েছে, তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে পানির দরে বিক্রি করে লোকসানের ঘানি টানতে হচ্ছে কৃষকদের। তারা মনে করছেন, গরমের তীব্রতা না থাকায় তরমুজের বেচা বিক্রি কম। আর কৃষি অধিদপ্তর বলছে, চাহিদা তুলনায় উৎপাদন বেশি হতে বাজারে মূল্য কম। ডিসেম্বরে আমন ধান ঘরে তোলার পরপরই তরমুজের আবাদ শুরু করেন পটুয়াখালীর চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আবাদ হয়েছে গতবারের তুলনায় বেশি।
মার্চের প্রথম সপ্তাহ থেকে গলাচিপা, রাঙ্গাবালী আর কলাপাড়া উপজেলা থেকে তরমুজ বিক্রি শুরু হয়। এবার অধিক ফলনেও মুখে হাসি নেই কৃষক ও ব্যবসায়ীদের। গেল বছর 2 লাখ টাকা খরচ করছি, 5 লাখ টাকা বিক্রি করছি। এবছর প্রায় 5 লাখ টাকা খরচ করছি, 2 লাখ টাকাও পাবো না, 1 লাখ টাকাও আয় বের করে সন্দেহ। এখন থাকার দরকার, প্রচুর গরম, যেহেতু গরম নাই এই কারণে তরমুজেরও ক্ষতি, তারপর কৃষকেরও লস। ফলন বেশি, গত বছর ধরেন অনেক ক্ষেত জ্বলে গেছে, এবছর কোনো জায়গায় কোনো চাষির ক্ষেত জ্বলে নাই, অথচ ফলন হয়েছে কিন্তু খাওয়াটাও কম। আবহাওয়া খারাপ, বৃষ্টি বর্ষা হয়, কোথায় বৃষ্টি হয়, কোথায় মেঘ, এই কারণে তো আপনার তরমুজের দাম কমে যায়। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। কৃষকরা বলছেন পরিবহন খরচ বেড়ে বিপদ আরও বেড়েছে। সময় মতো গাড়িটা যদি না পৌঁছায় যায় আর ওদের এ পর্যন্ত ওনাদের তরমুজ আর কি নষ্ট হয়ে যায়। 4 দিন পর যদি মাল পানি যাবো গা, তখন পার্টি একটা ব্যাপারী ক্ষতিগ্রস্ত, তার সাথে ড্রাইভারও ক্ষতিগ্রস্ত। মাল না হলে তো ভাড়া টাকা দেবে না, তখন সবাই একটা হরানি ভিতরে পড়তেছে। এখন তেল যদি পাওয়া যেত তাহলে মনে করেন কোনো সমস্যা হতো না। সব পাম্পে বলছে বাসের জন্য তেল দেওয়া হবে, কারণ আমাদের কাছে একটাই দাবি, ট্রাক সব বন্ধ থাক, বাসে আপনার তরমুজ কাঁচামাল টানুক। কৃষিবিদরা বলছেন এবছর চাহিদার তুলনায় তরমুজের উৎপাদন বেশি। গড়ে কৃষকরা প্রায় 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি করছেন। যদি সেই হিসাবে আমরা বলি, তবে এবছর আমাদের এই পটুয়াখালীতে 3,700 কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে আমরা আশা করছি। আমরা চেষ্টা করি এটা যাতে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। তবে উৎপাদন যদি বেড়ে যায় এবং ভোক্তা যদি কম হয়, আমরা যদি কম খাই আসলে, তবে তো দামটা একটু পড়ে যাবে, এটাই স্বাভাবিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলায় 35,432 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। দেশের তরমুজের চাহিদার বড় অংশেরই যোগান যায় উপকূলীয় এই অঞ্চল থেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।